ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে উত্তাল অস্ট্রেলিয়া। সিডনিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, অধিকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত তেহরানের। মার্কিন জাহাজকে ইরানের জলসীমা থেকে দূরে থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের। আবার উত্তপ্ত ভারতের মণিপুর, দুই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ও যানবাহনে আগুন। সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার। মার্কিন চাপের মুখে ভয়াবহ জ্বালানি সংকটে কিউবা। বিমানের জ্বালানি সরবরাহ স্থগিত। হাভানাকে শ্বাসরোধের চেষ্টা করছে ওয়াশিংটন, অভিযোগ মস্কোর। জাতিসংঘের উদ্বেগ। এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় অবস্থান জোরালো করতে চায় পাকিস্তান। লিবিয়া ও সুদানের সঙ্গে অস্ত্র চুক্তির ইঙ্গিত। ইসলামাবাদকে অর্থনৈতিক ভিত শক্তের পরামর্শ। অধিকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণে বেশ কিছু কঠোর সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। ফিলিস্তিনি জমি ইহুদি বসতকারীদের কাছে বিক্রি সহজ করা এবং ফিলিস্তিনি নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি কর্তৃত্ব বাড়ানোর পথ খুলছে এসব ব্যবস্থা। এই সিদ্ধান্তকে দখলদারিত্ব ও গোপন সংযুক্তিকরণ হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন, আরব দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলের এমন পদক্ষেপের বিরোধিতা করেছে হোয়াইট হাউস। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদিত নতুন ব্যবস্থায় পশ্চিম তীরে ভূমি নিবন্ধন পদ্ধতি উন্মুক্ত করা হচ্ছে, যা ইসরায়েলি বসতকারীদের জন্য ফিলিস্তিনি জমি কেনা সহজ করবে। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এখতিয়ার কমিয়ে ইসরায়েলি সামরিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের ক্ষমতা বাড়ানো হচ্ছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই সিদ্ধান্তকে বিপজ্জনক, অবৈধ এবং সংযুক্তিকরণের সমান বলে আখ্যা দিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছেন। অন্যদিকে হামাস পশ্চিম তীরের ফিলিস্তিনিদের দখলদারিত্ব ও বসতকারীদের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার আহ্বান জানিয়েছে। সৌদি আরব, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মিশর এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে এটি পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা। ইউরোপীয় ইউনিয়নও একে ভুল পথে আরেক ধাপ বলে মন্তব্য করেছে। এই সিদ্ধান্তের মধ্যেই পশ্চিম তীরে ইসরায়েলি সেনা অভিযান ও সহিংসতা আরও বেড়েছে। হেব্রন ও মাসাফের ইয়াত্তা সহ বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেপ্তার ও ঘরবাড়ি ধ্বংসের খবর মিলছে। বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপ পশ্চিম তীরের বাস্তবতা বদলে দিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে আরও দুর্বল করছে। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিমান হামলা ও স্থল অভিযানে প্রতিদিনই বাড়ছে বেসামরিক হতাহতের সংখ্যা। জাতিসংঘের বিভিন্ন সংস্থা সতর্ক করে জানিয়েছে খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ চরম সংকটে পড়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণ সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় সীমান্তবর্তী গ্রামগুলো থেকে সাধারণ মানুষ সরে যেতে বাধ্য হচ্ছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত দিয়েছে তেহরান। তবে পারমাণবিক কর্মসূচি, অভ্যন্তরীণ দমন পীড়ন আর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি সব মিলিয়ে সংকট এখনও স্পর্শকাতর। এদিকে নিজেদের জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই আটক হওয়া ইরানের নোবেলজয়ী শিরিন নার্গিস মোহাম্মদের 7.5 বছরের কারাদণ্ডের খবরে গভীরভাবে উদ্বেগ জানিয়েছে ফ্রান্স। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় হওয়া যুক্তরাষ্ট্র ইরান আলোচনা উভয় পক্ষই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান চুক্তি করতে আগ্রহী, তবে তেহরান জানিয়েছে হুমকি ও চাপের রাজনীতি বন্ধ না হলে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। শিগগিরই আরেক দফা আলোচনা হওয়ার ইঙ্গিত রয়েছে। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে প্রস্তুত। তেহরানের দাবি এটি সম্পূর্ণ পারমাণবিক আলোচনার অংশ এবং অন্য কোনো ইস্যু আলোচনায় আসবে না। তবে ইরান স্পষ্ট করেছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের জন্য একটি রেড লাইন। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজগুলোকে ইরানের কাছ থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে। একটি নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজে মার্কিন সেনাদের অভিযান উত্তেজনা আরও বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে তেলের বাজারে, দাম 1% বেশি বেড়েছে।
এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ইরানে চলছে অভ্যন্তরীণ দমনপীড়ন। ব্যাপক বিক্ষোভের পর হাজারো মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বেশ কয়েকজন সংস্কারপন্থী রাজনীতিক আটক হয়েছেন। এর মধ্যেই আটক হওয়া ইরানের নোবেলজয়ী শিরিন নার্গিস মোহাম্মদের 7.5 বছরের কারাদণ্ডের খবরে ফ্রান্স গভীরভাবে উদ্বিগ্ন। এমনকি তাকে মুক্তি দিতে আহ্বানও জানিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় নিরাপত্তা অংশীদার হিসেবে নিজেদের অবস্থান জোরালো করতে চায় পাকিস্তান। লিবিয়া ও সুদানের সঙ্গে বড় অস্ত্র চুক্তি তারই ইঙ্গিত দিচ্ছে। তবে নিজ দেশে বাড়তে থাকা সন্ত্রাস, সীমান্তে অস্থিরতা আর অর্থনৈতিক দুর্বলতা এই উচ্চাকাঙ্ক্ষাকে কতটা টেকসই করবে তা নিয়েই প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। চলতি মাসের 2 থেকে 4 তারিখ পাকিস্তান সফর করেন লিবিয়ার পূর্বাঞ্চলের কমান্ডার খলিফা হাফতার। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা প্রধান আসিম মনিরের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে পাকিস্তানের প্রায় $4 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এতে রয়েছে 16টি JF-17 যুদ্ধ বিমান ও 12টি সুপার মূষক প্রশিক্ষণ বিমান। একই সঙ্গে সুদানের সেনাবাহিনীকে 10টি কারাকোরাম 8 বিমান, 2 শতাধিক ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার $1.5 বিলিয়ন চুক্তিও চূড়ান্ত পর্যায়ে। এসব চুক্তি পাকিস্তানের জন্য বৈদেশিক মুদ্রা আয়, কূটনৈতিক যোগাযোগ আর আঞ্চলিক উপস্থিতি বাড়াতে সহায়ক। তবে নিজেদের অবস্থান জোরালো করতে পাকিস্তান অস্ত্র রপ্তানির সঙ্গে একটি নিরাপত্তা প্রদানকারী রাষ্ট্র হতে পারবে কিনা এ বিষয়ে শঙ্কা রয়ে গেছে। কারণ হিসেবে উঠে এসেছে দেশটির অর্থনৈতিক দুর্বলতা। এছাড়া সম্প্রতি বেলুচিস্তানে বড় হামলা, ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণ আর আফগান সীমান্তে টালমাটাল অবস্থা, অর্থাৎ দেশটির ভেতরের নিরাপত্তা পরিস্থিতি বড় বাধা হিসেবে দেখছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, এই বাস্তবতায় বিদেশে নিরাপত্তা ভূমিকা বাড়ানো সহজ নয়। পাকিস্তান অস্ত্র বিক্রি করে বহির্দেশের সঙ্গে যোগাযোগের পথ উন্মোচন করলেও নিরাপত্তা অংশীদার হতে দেশের ভেতরের সংকট ও অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর বিকল্প নেই বলে মত তাদের। উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। 8 ফেব্রুয়ারি দেশটির সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এছাড়াও চলতি মাসের শেষ দিকে এক সম্মেলনে আগামী 5 বছরের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির রূপরেখা তুলে ধরবেন কিম। আসন্ন নির্বাচনকে ঘিরে নিজের প্রচার প্রচারণা জোরদার করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তার 15 বছরের শাসনামলে দেশের কি উন্নয়ন হয়েছে তা নানাভাবে তুলে ধরছেন জনগণের সামনে। যাচ্ছেন বিভিন্ন সামরিক মহড়ায়, অত্যাধুনিক সব সমরাস্ত্র ও সমরযানের প্রদর্শনীতেও ঘুরতে দেখা যাচ্ছে তাকে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় রোববার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন কিম। এ সময় সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। আগামীতে সেনাবাহিনীকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন সর্বোচ্চ নেতা। এছাড়াও চলতি মাসে উত্তর কোরিয়ার অন্যতম রাজনৈতিক অনুষ্ঠান কংগ্রেসের নবম আসর শুরু হবে। নির্দিষ্ট তারিখ ও এজেন্ডা জানানো না হলেও এটি কয়েকদিন ব্যাপী চলবে বলে ধারণা করা হচ্ছে। প্রতি 5 বছরে একবার আয়োজিত এই অনুষ্ঠানে কিমের পরবর্তী দফার শাসনামলের বিভিন্ন নীতিমালা প্রকাশ করা হবে। বিশ্লেষকদের ধারণা, এবারের নীতিমালায় অর্থনীতিতে স্বনির্ভরতা ও গণসংহতির উপর জোর দেওয়ার ইঙ্গিত মিলেছে। তারা বলছেন, কিম আবারও পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দিতে পারেন, যার মধ্যে কঠিন জ্বালানি চালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মাল্টি ওয়ারহেড ব্যবস্থা, কৌশলগত পারমাণবিক অস্ত্র, গোয়েন্দা উপগ্রহ ও পারমাণবিক সাবমেরিনের পরিকল্পনা থাকতে পারে। এছাড়াও পররাষ্ট্রনীতিতে মস্কো ও বেইজিং এর সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা আসতে পারে।